ডক্টর ইউনূসের পারঙ্গমতাই এই সরকার এতদিন টিকে ছিল। কিন্তু তারপরও এক বিরাট রহস্য, ডক্টর ইউনূস কেন আমাদের আস্থা থাকা সত্ত্বেও অনেকগুলো কাজ করতে পারেননি। সেই রহস্যই উদ্ঘাটিত হয়েছে একটি গবেষণার মাধ্যমে। এর প্রধান কারণগুলো কি? ব্র্যাক ইনস্টিটিউট অফ গ্লোবাল অ্যাডভান্সড নামের একটি প্রতিষ্ঠান এই গবেষণা রিপোর্টটি প্রকাশ করেছে। ডেল্টা রিপোর্ট আমি পড়ে শোনাবো আপনাদেরকে। এবং আরেকটি বিষয় হলো, যে এই রিপোর্টটা আমি এর আগে পড়িনি। এই রিপোর্টটা আমার পড়া হয়নি। আপনাদের সাথে শেয়ার করে এই রিপোর্টটি আমি পড়ব এখন। কোন রহস্যের কারণে ডক্টর ইউনূস কোনো এই ভালো অনেকগুলো কাজ করতে পারেন নাই। চলুন আমরা শুরু করি, আশা করি সাথে থাকবেন। সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা দরকার বলে মনে করেন দেশের ৫১% মানুষ। বুঝতে পারছেন? জরিপে বলছে ৫১% মানুষ মনে করে সংস্কার দরকার। আপনি কি মনে করেন? তবে গত ১.৫ বছরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কার উদ্যোগ নেওয়া হলেও ডিপ স্টেট আমলাতন্ত্রের প্রতিরোধের মুখে অন্তর্বর্তী সরকার পিছিয়ে এসেছে। কেন ডিপ স্টেট? ডিপ স্টেট মানে কে? ডিপ স্টেট মানে সোজা কথা ওয়াকার। পুরা সেনা, এখানে ডিপ স্টেট বলে পুরো সেনাবাহিনীকে দোষ দিছে, গোয়েন্দা সংস্থা, পুরা গোয়েন্দা সংস্থাকে দোষ দিছে। নো, একজনের দোষ পুরো বাহিনীর উপরে যেতে পারে না। ওয়াকার এবং তার সাথে সংশ্লিষ্ট অপরাধী কর্মকর্তারা, দেশ বিরোধী কর্মকর্তারা, সার্বভৌমত্ব বিরোধী কর্মকর্তারা, আন্দোলন বিরোধী কর্মকর্তারা। এবং প্রথম আলো এটাও একটা ডিপ স্টেট। খেয়াল করছেন, হাদি শহীদ হবার পর প্রথম আলোতে একটা অন্যায় ঘটে, মানে আগুন দেয় প্রথম আলোতে। এরপরে আওয়ামী লীগ আর কোনো মিছিল মিটিং করে নাই। একটা জিনিস ক্লু ধরাই দিলাম। আসন্ন নির্বাচনের পর আমলাতন্ত্র তাদের ক্ষমতা প্রয়োগ করে সংস্কার প্রক্রিয়া থামিয়ে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। নির্বাচনের পর এই আমলাতন্ত্র যতটুকু সংস্কার হয়েছে এটাও থামিয়ে দিতে পারে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGT গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন প্রতিবেদন এর তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ২০২৪ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি রূপান্তর শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। পরশু প্রকাশ করেছে। ডিপ স্টেট বলতে অনির্বাচিত ব্যক্তিদের এমন একটি সংগঠিত বলয়কে বোঝানো হয়েছে। ডিপ স্টেট বলতে কি বোঝানো হয়েছে? যারা রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। কে? ইউনূসকে প্রভাব বিস্তার করতে পারে কে? ওয়াকার। মানে ওয়াকার তো, ইউনূস তো ওয়াকারের কথা শুনবে না, পাত্তাই দিবে না। কিন্তু কি করবে? ভুল তথ্য দিবে, গোলযোগ পাকায় দিবে। ধরেন একটা এক্সাম্পল দেই, ওয়াকার ডক্টর ইউনূস একটা কমিশন করলো, বিডিআর কমিশন, বিডিআর তদন্ত কমিশন, বিডিআর বিদ্রোহ বা হত্যা, সেনা হত্যা তদন্ত কমিশন। ওয়াকার ওই কমিশনারদেরকে ভয় লাগাই দিল, তোমাদের ফ্যামিলিকে আমরা তুলে নিয়ে যাব। তখন তারা কি স্বাধীনভাবে, শান্তিভাবে, যত সাহসী হোক কাজ করতে পারবে? দুই একজন আছে, কিছু পাত্তা দেয় না। পারবে না। এরপরে গুম খুন তদন্ত কমিশন হয়েছে না, আয়নাঘর তদন্ত কমিশন, সেখানে ওয়াকার বাধা দিছে না। সেটা বলছি আমি। ইউনূস না থাকলে এটুকুও হইতো না। আচ্ছা, প্রতিবেদনে সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের সময় নির্বাচন পরবর্তী সময়ে নির্ধারিত করায় ভবিষ্যতে সংসদ, রাজপথ, দ্বন্দ্ব, সংঘাতের উৎস তৈরি হতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, একটা পুরানা পিছনে ফিরে গিয়েছে। প্রতিবেদনে ১৯৯১ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থানের পরিবর্তন সূত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় আওয়ামী লীগ ১৯৯১ সালে সেন্টার লেফট অবস্থানে থাকলেও ২০২৪ সালে এসে সেন্টার রাইট অবস্থানে চলে গিয়েছে। এটা তাদের মন গড়া কথা।
মানে যে এই একটা সবারই কিন্তু কিছু কিছু নিজস্ব উদ্দেশ্য থাকে। এই যে প্রতিবেদনটা প্রকাশ করেছে ব্র্যাক, এই কারণে এদের ব্র্যাকের যে কোনো প্রতিবেদন গবেষণায় আমি সন্দেহ রাখি, তাদেরকে নির্দ্বিধায় বিশ্বাস করি না আমি। ঠিক আছে, মানে আওয়ামী লীগ নাকি ডান হয়ে গিয়েছে ইসলামিক লোকদেরকে মারছে আর তারা বলছে ডান হয়েছে। যাক, এটা তাদের মনের খায়েশ, পুরা বাম কেন হয় নাই, এটা হইলো তাদের। এই তোরা আওয়ামী লীগ, শেখ হাসিনা তুই পুরা বাম হইলি না কেন, এই আর কি খুব দেখা যায়। আওয়ামী লীগ 1991, আচ্ছা, বিএনপি 1991 সাল থেকে সেন্টার রাইট অবস্থান ধরে রেখেছে। নতুন রাজনৈতিক দল এনসিপিকে মধ্যপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান শহরের নিম্নবিত্ত শ্রমজীবী, শিল্প শ্রমিক এবং শিক্ষানীতির ভূমিকা নির্ণায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তিন শক্তির সম্মেলনে এমন বলয় তৈরি হয়েছিল যা সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে বাধ্য করা হয়েছে। বুঝছেন, সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিত, সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ার অবস্থানেই ছিল, কিন্তু এই অবস্থানটা সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে বাধ্য করেছে। প্রতিবেদন অনুযায়ী অভ্যুত্থানের পরবর্তী সময়ে নিরপেক্ষ বামপন্থী দলগুলোর প্রভাব কমেছে আর ইসলামী দলগুলোর প্রভাব বেড়েছে। এটা হইল তাদের মেইন দালালি। ভারত যা বলে উগ্রপন্থার উত্থান হচ্ছে, ভারত বলে না, এই ভারতের দালালি করছে এইভাবে ব্র্যাক। বিশেষ করে জামায়াত ইসলামী স্বতন্ত্রভাবে একটি শক্তিশালী রাজনৈতিক, বিশেষ করে মানে মেইন টার্গেট হলো জামায়াতকে এখানে টেনে আনবে। যাই হোক, জুলাই অভ্যুত্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও রাষ্ট্র গঠনে তাদের কোণঠাসা করে রাখা হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। রেজওয়ানা, শারমিন মুর্শিদ সহ আরো 2 জন, 4 জন গুরুত্বপূর্ণ পজিশনে আছে নারী, তারপরে বলা হয়েছে নারীকে উপেক্ষা করা হয়েছে, মানে ব্র্যাকড আউট। আচ্ছা, রক্ষণশীল গোষ্ঠীর তৎপরতার মুখে নারী বিষয়ক সংস্কার কমিশনকে কার্যকর রাখার উদ্যোগের চোখে পড়েনি। এছাড়া অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে গণপিটুনি, সংঘবদ্ধ সহিংসতার প্রবণতা বেড়েছে। এতে স্থানীয় প্রতিশোধপরায়ণ গোষ্ঠী, প্রভাবশালী মহল, উগ্র ইসলামপন্থী নেটওয়ার্ক সামাজিক ইসলামকে আক্রমণ করছে এখানে ব্র্যাক। এসব সহিংসতার কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই বিভিন্ন খণ্ডিত গোষ্ঠীর মাধ্যমে ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছে 295 জন। এইভাবে আওয়ামী লীগের সময় গুম খুনের রিপোর্ট প্রকাশ করেনি ব্র্যাক। আমরা ব্র্যাকের মায়ের বাপ, গালিটা দিলাম না, এখন গবেষণা রিপোর্ট পড়তেছি তো একটু জ্ঞানী ভাব দেখাইতে হবে না আমার। ডিআইজির উপদেষ্টা মির্জা হাসান বলেন, প্রধান উপদেষ্টার পেছনে ছাত্র সমাজ জনসমর্থন ছিল, তিনি চাইলে ব্যাপক সংস্কার করতে পারতেন। তিনি বলেন, শেষ পর্যন্ত যেদিন দিয়ে চাপ দিয়েছে তিনি সেদিকে চলে গেছেন। তিনি ঘোষণা দিচ্ছেন এটা করব, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটা করলেন না, সমঝোতা করে ফেললেন বিএনপির সঙ্গে, ছাত্রদের সঙ্গে, আমলাতন্ত্রের সঙ্গে। এই হলো প্রধান উপদেষ্টার ব্যর্থতার রহস্য। তারা নিজেদের দিকে দায় নেয় নাই, ব্র্যাকের দায় আছে না। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহতাব উৎস, আমাদের ভাই আন্দোলনকারী জ্ঞানী লোক, তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে, মনে আছে? ডক্টর আসিফ মাহতাব উৎস, মনে আছে না? ব্র্যাককে ভুলে গেলে হবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।